ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব অবশ্যই মহুয়া মৈত্রর খবরে। আজকে মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই একেবারে ঘন্টা সাতেকের ম্যারাথন হানা, এবং তারপরে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন ঘুষ নিয়ে। সংসদে ঘুষের পাল্টা বদলা হচ্ছে প্রশ্ন, তা সেই অভিযোগে ইতিমধ্যেই বেশ বেড়া জালে মহুয়া মৈত্র। আজকে সিবিআই হানা হলো মহুয়া মৈত্রর কৃষ্ণনগরে দলীয় কার্যালয়েও। দেখুন। ক্যাশ ফর কোয়েশ্চেন, ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। সেই মামলাতেই শনিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে হানা দিল সিবিআই। আলিপুরের রত্নাবলী আবাসনে ফ্ল্যাট মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্রর। শনিবার 7 সকালে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির টিম। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। তাকেই ফের কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল। দিন চারেক আগে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এরপরই মহুয়ার বাবার বাড়িতে সিবিআই হানা। প্রাক্তন সাংসদের বাবা পেশায় ব্যবসায়ী। 7 ঘন্টা ধরে তল্লাশি চলে এই ফ্ল্যাটে। এই বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ঘিরে। নিশিকান্তের দাবি, দুবাইয়ে শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এ নিয়ে বিস্তর জল খোলা হয়। গত 2রা নভেম্বর সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া। সেই বৈঠকে তুলকালাম। বৈঠক থেকে বাইরে বেরিয়ে এথিক্স কমিটির এথিক্স নিয়েই প্রশ্ন তোলেন মহুয়া। All the MPs are any rubbish. Tears in your eyes. You see my eyes, I've got tears in it. Then what are you talking shit for? Tears in my eyes. এরপরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূলের মহুয়া মৈত্র। এবার তার বাবার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় অফিসেও হানা দেয় সিবিআই। জানিয়ে ভোটের বাংলা গরম। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। মহুয়া অবশ্য শুরু থেকেই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন এই সবই বিজেপির চক্রান্ত। নিউজ 18 বাংলা। আর পশ্চিমবঙ্গে ত্রিফলা অভিযান, নেতা মন্ত্রীদের বাড়িতে ত্রিফলা অভিযান, ইডি, সিবিআই, আয়কর দফতর। যেমন গত 3 দিন ধরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে, মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের ভাই, তার বাড়িতে চলছে আয়কর অভিযান চলছিল, এবং সেই আয়কর অভিযানের 3 দিন পর আয়কর অফিসাররা বেরোলেন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে এই আয়কর তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন স্বরূপ বিশ্বাস। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস, এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। কি হলো? সিবিআই গেল মহুয়া মৈত্রর বাবার বাড়ি কার্যালয়, আয়কর গেল স্বরূপ বিশ্বাসের বাড়ি, এবার ইডি চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টা তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি নাকি 41 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করেছে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে। চন্দ্রনাথ সিনহা বললেন তিনি সহযোগিতা করেছেন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে, কেন্দ্রীয় এজেন্সিও সহযোগিতা করেছে তার সঙ্গে। যা বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। বিশেষ করে মহুয়া মৈত্র নিয়ে কুণাল অধীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। একই সুর।
এই যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ এই ধরনের এজেন্সিগুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা, সমস্ত রকম নোক দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং সব সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে মিসইউজ করা হচ্ছে। যারা চোর, যারা দুর্নীতি করবে তাদেরকে ধরুক, তো কোর্টের নির্দেশে হচ্ছে সব। কোর্টের আদেশে, কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত, সেই তদন্ত সম্পূর্ণ হোক, আমরা এটাই চাই। এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং কড়া ব্যবস্থা উচিত, কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠকানো। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বালুরঘাটে প্রার্থী, তিনি তৃণমূলকে আক্রমণ করলেন, কারণ তৃণমূল মানেই নাকি চোর, তাই বললেন। দেখুন, প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে, আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি, যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। এবার গার্ডেন রিচের দিকে চোখ রাখতেই হচ্ছে, কারণ 11 জনের মৃত্যুর পর, অনেক বছর পর পুরসভার টনক নড়ল। এবার পুরসভা তদন্ত কমিটি গঠন করলো, এবার পুরসভার নোটিশ দিল বিভিন্ন বাড়িতে। এবার পুরসভার কি পদক্ষেপ হয়, কতটা কড়া পদক্ষেপ হয়, সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। রবিবার মাঝরাতে বিপর্যয়, গার্ডেন রিচে ভেঙে পড়ে 5 তলা বহুতল। নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়, 11 জনের মৃত্যু। গার্ডেন রিচের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। 7 সদস্যের তদন্ত কমিটি নেতৃত্বে পুরসভার যুগ্ম কমিশনার। এছাড়াও রয়েছেন পুরসভার 2 ডিজি এবং 1 ইঞ্জিনিয়ার, কলকাতা পুলিশের একজন প্রতিনিধি, কলকাতার বিএলআরও এবং কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার মুগ্ধা চক্রবর্তী। মাঝরাতে আচমকা বিপর্যয়, মুহূর্তের মধ্যে সব তছনছ। এর দায় কার? এই প্রশ্নের উত্তর খুঁজবে পুরসভার তদন্ত কমিটি। ভেঙে পড়া বহুতলের জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দমকল, সিএসসি, কলকাতা পুরসভা কিংবা অন্য কোনো জায়গা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন পেয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ভেঙে পড়া বহুতলের নির্মাণ সামগ্রী নিয়েও প্রশ্ন উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরি হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বহুতলের নির্মাণ সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখবে পুরসভার কমিটি। বিপর্যয়ের পিছনে কোনো অফিসারের গাফিলতি আছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। নির্মীয়মান বহুতলের ফ্ল্যাট বুকিং সংক্রান্ত বিষয়টিও তদন্তের অধীনে রেখেছে পুরসভার কমিটি। আগামী 28শে মার্চ বহুতল বিপর্যয় তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। একদিকে গার্ডেন রিচ বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন, অন্যদিকে একাধিক বেআইনি বাড়িতেও নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা আবারও নোটিশ দিল বেশ কিছু বাড়িতে। এই যে পাহাড়পুর রোডের উপর বাড়িটি, একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে গেছে, যে বাড়িটির ওপর অন্য বাড়ি হেলে গেছে সেই বাড়িকেও নোটিশ করা হয়েছে। এবং কলকাতা পুরসভার 1980 সালের আইন অনুযায়ী 544 ও 546 নম্বর ধারায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার যে অফিসার, তার এই বাড়িতে ঢুকে ইন্সপেকশন করার অধিকার। সেই ইন্সপেকশন করার জন্য নোটিশ গেল মালিকের কাছে। একটি বাড়ির উপরে অন্য একটি বাড়ি হেলে পড়েছে। গার্ডেন রিচের পাহাড়পুর রোডে 2 বাড়িতেই পুরসভার নোটিশ। গত বছরের জুলাইতেও এই 2 বাড়িতে নোটিশ দেয় পুরসভা, শুনানিও হয়। তারপর 8 মাস কেটে গিয়েছে। ফতেপুরে বহুতল ভেঙে বড় বিপর্যয় দেখেছে গার্ডেন রিচ, তারপর ফের নোটিশ। এবার পুরসভার প্রতিনিধি দল গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে, প্রয়োজনে বাড়ি ভাঙার নির্দেশ দেবে পুরসভা। পাশে যে বাড়িটা হেলে গেছে আমার উপরে, ও কোনোদিন কিছু করতে রাজি হয়নি। আমি যদি কোনো কাজ করতে যাই, লিফটিং করতে গেলে জ্যাক লাগানো আছে নিচে, ওই পজিশনে ওই বাড়িটা আরো যদি হেলে যায়, তখন তো আমার বাড়িটা আরো বেশি মানে ডেঞ্জারাস, কি ভেঙে যাওয়ার
মতন অবস্থা। আমাদের এই বিল্ডিং তো সব বাড়িতেই লোকজন আছে, কি হবে কিনা কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা প্রচুর টেনশনে আছি। কলকাতা পুরসভা গার্ডেন রিচ কাণ্ডের পর আবারও তৎপর এবং বারবার এই এলাকায় পরিদর্শন এবং ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন আর কোনো বাড়ি কতটা বিপজ্জনক রয়েছে, সেই মতো অ্যাকশন নেবে কলকাতা পুরসভা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ঠগ বাজতে গাঁও উজাড়, উত্তরপাড়া, বারুইপুর, শ্রীরামপুর এই সমস্ত জায়গা শুধু নয়, ধূপগুড়িতেও ইল্লিগাল কনস্ট্রাকশন। এবং যে মাটি পরীক্ষা করার দরকার সেই মাটি পরীক্ষা হয়নি, তার সত্ত্বেও পুরসভা পারমিশন দিয়ে দিয়েছে 3 তলা 4 তলা বাড়ি নয় 6 তলার। দেখুন সতেরোই মার্চ গভীর রাত, গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়। জলপাইগুড়ির ধূপগুড়িতেও একের পর এক বেআইনি বহুতল তৈরির অভিযোগ। ধূপগুড়ি পুরসভার ইঞ্জিনিয়ারের অভাব, পুরসভার দাবি সেই কারণে তারা শুধুমাত্র G+2 বিল্ডিং এর অনুমতি দেয়। গত ফেব্রুয়ারি মাসে সেই নিয়মে বদল আনা হয়, ঠিক হয় সর্বোচ্চ G+3 বিল্ডিং এর অনুমতি দেওয়া হবে। এই নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে খোদ পুরসভার বিরুদ্ধে। যেমন 15 নম্বর ওয়ার্ডের বর্মন পাড়ায়, এখানে 5 তলা বাড়ি তৈরি করছেন জয়ন্ত সাহা নামে এক ব্যক্তি। বিল্ডিং তৈরির অনুমতিও দিয়েছে ধূপগুড়ি পুরসভা। নথি অনুযায়ী 2021 সালে প্ল্যান পাস হয়, তাতে সই রয়েছে ধূপগুড়ি পুরসভার তৎকালীন পুরপ্রধান ভারতী বর্মনের, যিনি এখন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। এখন আমরা 5 তলা দিতে পারবো, মিটিং পাস হচ্ছে। তো বিল্ডিং তো তৈরি হয়ে গেছে, তার মানে সেটা অনেক আগেই তৈরি হয়েছিল, তাহলে ওটার অনুমোদন কিভাবে পেলো? এটা আমি এখনই অফিসে জানি যে ডেপুটেশন হয়েছে। হ্যাঁ, এমনিতে ওরা যাইতে বললো যারা এমবিএস ছিল খুবই ঠিকঠাক ছিল। হ্যাঁ, কিন্তু বিল্ডিং 5 তলা না 5 তলা ছিল সেটা আমি জানতাম না। 2020 সালে প্ল্যান পাস হয়েছে আর G+4 প্ল্যান পাস হয়েছে, ধূপগুড়ি পৌরসভা থেকে হয়েছে। না এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি, যেটা ট্যাক্স লাগে সেই ট্যাক্সটাই নিয়েছে। কত টাকা দিতে হয়েছে? স্কোয়ার ফিট হিসাবে 5টা ফ্লোরের যা হয় 2 লাখ সামথিং লাগছিল আমার কাছে, সবই আমার কাছে আছে। 3 বছর আমাদের টাইম দিয়েছিল প্ল্যানের মধ্যে, আমরা 3 বছরের মধ্যেই ঢালাইগুলো কমপ্লিট করে নিয়েছি। ব্যবস্থা নিতে গেলে তো কিছু পন্থা পদ্ধতি আছে, আগে আমাকে খবরটা নিতে হবে কি কাগজপত্র আছে এখান থেকে। নিশ্চয়ই পারমিশন পাইনি, মানে যদি 5 তলা হয় অবশ্যই আমরা দেখবো, নিশ্চয়ই আমরা খোঁজখবর নিয়ে দিচ্ছি। এভাবেই কোথাও 3 তলা বাড়ির বদলে তৈরি হচ্ছে 4 তলা, কোথাও আবার 5 তলা, কোথাও আবার প্ল্যান পাস না করিয়েই বহুতল তৈরির অভিযোগ, সেটাও জেলা পরিষদের সরকারি জায়গায়। এভাবেই ধূপগুড়িতে বাড়ছে বেআইনি বহুতল। ধূপগুড়ি পৌরসভা 2 তলার বেশি কোনো পারমিশন হওয়ার মতন জায়গায় আজকে পর্যন্ত নেই। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আগামীতে আমাদের জেলা সভাপতি আছে তার সঙ্গে কথা বলবো। প্রশাসন বোর্ডের কোনো মেম্বার যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে অবশ্যই দলীয়ভাবে সেটা ইনকোয়ারি করা হবে, সে যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। হাড় হিম করা খুনের ঘটনা। নিউ টাউনের খালে সকালে উদ্ধার হলো এক বৃদ্ধের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। সেই ট্রলি ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। আর এই খুনে কে জড়িত? এগরার ব্যাংক কর্মী, তার বন্ধু, তার গাড়ির চালক এবং ওই বৃদ্ধের পাতানো নাতনি। দেখুন খালের পাশে পড়ে ট্রলি ব্যাগ, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাত সকালে এ দেখে আতঙ্ক ছড়ায় নিউ টাউনের পোলের হাটে। 100 ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন আতঙ্কিত বাসিন্দারা। ট্রলি ব্যাগ থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি বডি ইনজুরি আছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে বৃদ্ধের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করে ট্রলি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল কারিগরি ভবনের পেছনের খালে। হাড় হিম করা ঘটনা। কে এই বৃদ্ধ, কেন তাকে খুন করে এভাবে ফেলে রাখা হলো? শনিবার সকালে এই প্রশ্নই ঘুরছিল পোলের হাটে। এমন সময় পুলিশের তদন্তে জানা গেল নিহত বৃদ্ধের পরিচয়।
82 বছর বয়সী নিহত বৃদ্ধের নাম সুবোধ কুমার সরকার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা। গত 4 মাস ধরে বেলঘরিয়ার নন্দননগরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সুবোধ কুমার সরকার। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। স্থানীয়দের দাবি, বেলঘরিয়ার বাড়িতে এক তরুণী আসতেন। সুবোধ কুমার সরকার তাকে নাতনি বলে পরিচয় দিতেন। সেই তরুণীকে আটক করে পুলিশ। কখন শেষ কথা হয়েছিল দাদুর সাথে? শেষ কথা হয়েছিল, হ্যাঁ, দাদুর সাথে কখন শেষ কথা হয়েছিল? ব্যবসা ছিল, ওই ব্যবসা তো বন্ধ টন্ধ করে এখন 2 ছেলে আছে ছাপাখানা। এখানে উনি একাই থাকতো, ছেলেদের সাথে থাকতে থাকতে পছন্দ করেন না, একাই। ওনারও ওয়াইফ মারা গেছে। অন্যদিকে এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে এক ব্যাংক কর্মী সহ 3 জনকে পাকড়াও করে পুলিশ। ব্যাংক কর্মীর নাম সৌম্যকান্তি জানা। শুক্রবার গভীর রাতে রাস্তায় তাঁর গাড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর সকালে নিউ টাউনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যাংক কর্মী নিহত বৃদ্ধের পূর্ব পরিচিত। বৃদ্ধের খুনের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে খবর, এই ব্যাংক কর্মী বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জানেন। ব্যাংকের কাজে বিভিন্ন সময়ে বৃদ্ধকে সাহায্য করেন। ওড়িশা থেকে এসে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া, পাতানো নাতনি, ব্যাংক কর্মীর গাড়িতে রক্ত, বৃদ্ধ খুনে প্রতিপদে রহস্য। পুলিশ সূত্রে খবর, 2 ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত সুবোধ কুমার সরকারের কোনো সম্পর্ক নেই। বন্ধুর পরামর্শে ভুবনেশ্বরের বাড়ি বিক্রি করে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া নেন। বন্ধুর মেয়েকেই এলাকায় নাতনি বলে পরিচয় দেন। এই বৃদ্ধরই রক্তাক্ত দেহ উদ্ধার, সেটাও আবার ট্রলি ব্যাগের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল। কিন্তু কে তাকে খুন করলো, কেনই বা করলো? পুলিশের অনুমান, অন্য জায়গায় খুন করে মৃতদেহ ব্যাগে ভরে নিউ টাউনে ফেলে দেওয়া হয়। বৃদ্ধ খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের অ্যাকাউন্টে বাড়ি বিক্রির মোটা টাকা রয়েছে। সেই টাকা হাতাতেই কি খুন? বেলঘরিয়ার বন্ধুর সঙ্গে কি ব্যাংক কর্মীর কোনো আঁতাত ছিল? খুন করে টাকা হাতাতেই কি ফুঁসলিয়ে বেলঘরিয়ায় নিয়ে আসা হয়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। নিউজ 18 বাংলা। এবার চলে যাব পিংলার খবরে। পিংলায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু এবং বিজেপি কর্মী খুন। সেই বিজেপি কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কি অভিযোগ উঠছে, কিভাবে খুন? শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, কি অভিযোগ উঠছে, কিভাবে খুন? এই বিজেপি কর্মীর নাম কি? তিনি কি ধরনের নেতা? যেমন যেটা জানা যাচ্ছে যে এই যে যুবকের দেহ উদ্ধার হয়েছে, তা নিয়ে রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে আজকে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত পিংলা বিধানসভার পার্শ্ববর্তী এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। আর এই দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে বিজেপি অভিযোগ করছে এই যে শান্তনু গোড়াই তাদের কর্মী, আর তাকে যে বেশ কয়েকদিন ধরে সে দেওয়াল নিচ্ছিল, কিন্তু তাকে হুমকি দিচ্ছিল তৃণমূল কর্মী সমর্থকেরা, আর সেটা না মানায় তাকে খুন করে ফেলা হয়েছে। যদিও পুলিশের অনুমান তার গায়ে কিন্তু কোনো দাগ বা তার ক্ষতর কোনো চিহ্ন নেই। সেই ক্ষেত্রে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত করে দেখা হবে যে ঠিক কি কারণে হবে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ওই ছেলেটি প্রচন্ড মদ খেত, কোনো কারণে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে যেতে পারে। শান্তনু ঘড়ুই খুন হয়েছে, তার মা কি বলছেন একবার দেখাবো। ছেলে আজ পার্টি করছিল বলে স্যার আমার ছেলেকে এই বয়সে জীবন হারাই। কি পার্টি করছিল? বিজেপি করতো স্যার। টিএমসি লোক অনেকবারই ধমকাইছে, তুই যাবি নি, তোকে গাপ করে দিব, তোকে ফিনিশ করে দিব। আমি শুনতে কানে স্যার, আমি বলি বাবা রে যাস না। সন্দেশখালীতে একবার যেতেই হচ্ছে, কারণ সন্দেশখালীতে ইতিমধ্যেই শাহজাহানের অনেক অনুগামী তারা ধরা পড়েছে, গ্রেফতার হয়েছে। সিবিআইয়ের হাতে আরও অনুগামী রয়েছে। তাদেরকে গ্রেফতারের দাবিতে আজকে ফের বিক্ষোভ, সিপিআইএম এর বিক্ষোভ, এবং টায়ার জ্বালিয়ে শেয়ারা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিআইএম এর। ফিরিয়ে দিতে হবে। আবার ওইদিকে কেন আটকে দেবেন মুখটা নাকি? সন্দেশখালীকে অশান্ত করেছে, সন্দেশখালীর মানুষের জোর করে জমি দখল করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে। এটা এখানকার তৃণমূল নেতাদের নেতৃত্বে হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই।
আর বলছিলাম শাহজাহানের আরো অনেক অনুগামী থেকে গেছেন এখনো, তারা এখনো অত্যাচার চালাচ্ছেন নাকি, এরকমটাই তো অভিযোগ। এক বৃদ্ধা 150 কিলোমিটার দূরে গিয়ে থাকছেন, তার আত্মীয়র বাড়িতে থাকতে পারছেন না ভয়ে, কারণ তার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করতে গেলে তার ছেলেকে মারধরের হুমকি দেওয়া হয়েছে এবং বারবার নাকি ওই মহিলাকে উত্ত্যক্ত করা হয়েছে। তাই এখন 150 কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে থাকেন। কাড়িয়ে নিয়েছে দেবব্রত মন্ডল আর ওই উৎপাল মন্ডল, এরা কাড়িয়ে নিয়েছে। এরা ওই শাহজাহানের লোক। আমার ছেলে গিয়েছিল, ছেলে মারধর করে তারা মারধর করেছে, তারা পালিয়েছে। তারপর আপনি ছিলেন ওখানে? আমি নিয়েছি, আমার এখন হুমকি দিচ্ছে যে তোমার ঘের দেবো না, তোমার ঘের কাড়িয়ে নেবো, তোমার এই করবো ওই করবো। লাইছি এখন অনেক দূরে এসে নিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি। বেআইনি অবৈধ কাজ করলে আমরা তার প্রতিবাদ করি, আমরা তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য। তেমনই কুলপিতে একটি স্কুলে তিনি ডেকোরেটার্সের কর্মী বা মালিক, তিনি একটা ক্লাস নিয়েছিলেন। তার যত কিছু সমস্ত ওখানে জমা করতেন। কেন? একটা ক্লাস কেন, পড়ুয়াদের কি হবে আমরা দেখিয়েছিলাম। তারপরে সেই ক্লাসরুম খালি করা হলো। দেখুন। দক্ষিণ 24 পরগনার কুলপি, এখানকার গাজীপুরে রয়েছে বাঁশবেড়িয়া কেদারনাথ বিদ্যাপীঠ। এই স্কুলের একটা ফাঁকা ক্লাসঘর যেন গোডাউন, ডাঁই করে রাখা প্যান্ডেল তৈরির বাঁশ, আরও নানা সামগ্রী। অভিযোগের আঙুল এলাকারই এক ডেকোরেটার্স ব্যবসায়ীর দিকে। এভাবেই চালিয়ে যাচ্ছেন ব্যবসা। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। ব্যবসায়ীকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। ক্লাসরুম থেকে ব্যবসার সামগ্রী সরানোর নির্দেশ দেয়। 24 ঘন্টার মধ্যে খালি করা হয় ঘর। ডিআই অফিস থেকে আমাকে যখন চাপ দিল, যিনি মূল কালপ্রিট ওনাকে ডেকেছিলাম, ডেকে সমস্ত কিছু বলতে সঙ্গে সঙ্গে লেবার ডেকে উনি কাজ শুরু করে দিয়েছেন এবং শেষও হয়ে গেছে। এবং ওনার একটা মুজলেখা আমরা নিয়ে রেখেছি যে আমি এতদিন পর্যন্ত অন্যায়ভাবে স্কুলের একটা ঘর দখল করে কিছু জিনিস রেখেছিলাম, এর জন্য আমি দুঃখিত, আমি আজকে সব বের করে নিচ্ছি। হ্যাঁ, কালকে আমাকে হেডমাস্টার বলতে, তো আমি বার করে নিলাম। কি ছিল? বাঁশ, চেয়ার ছিল কিছু, সব বের করে নিয়ে। হ্যাঁ, ওই তো ঘর খালি দেখেনি, সেইভাবে থাকতো। এবার ওদের ওই কাজকামগুলো করতাম, সেইভাবে ছিল, কেউ কিছু বলেনি। হেডমাস্টার বলতে তো বার করে নেন। ক্লাসরুমে চেয়ার টেবিল নেই, সেখানে শুধুই ডেকোরেটরসের সামগ্রী। অভিযোগ সেটাও প্রায় কয়েক বছর ধরে। ক্লাসরুমে চাবি থাকে ব্যবসায়ীর কাছে, তাই ক্লাসরুম থেকেও নেই। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার খালি হলো ক্লাসরুম। নিউজ 18 বাংলার সম্প্রচারের মধ্যে দিয়ে সাড়া পড়ে যায়। তারপরে রীতিমতো যিনি দখল করেছিলেন তিনি সমস্ত মালপাট বের করে নিয়ে যায়। এই মুহূর্তে স্কুলের রুমগুলো খালি হয়ে গেছে। কুলপি থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। এবার চলে যাব পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। কেন জানেন? প্রচারের রাশ কার হাতে থাকবে, সেই নিয়েও মারামারি, ধস্তাধস্তি। ডক্টর শর্মিলা সরকার সেখানে হচ্ছেন প্রার্থী, সেখানেও তৃণমূলের মধ্যে কোন্দল। কোনো কিছু ধমকাইনি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম। দেখা গেল যে প্রোগ্রাম শুরুর আগে দুপক্ষের মধ্যে বচসা এবং তারপরে আপনারা বচসা আপনারা দেখেছেন, আমি দেখতে পাইনি।